স্বাগত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজনে। নদীমাতৃক বাংলাদেশে মৎস্য সম্পদের গুরুত্ব অত্যাধিক। বাঙালির খাদ্যাভ্যাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িত বিষয়টি। বিগত কয়েক দশক ধরে মৎস্য সম্পদে দেশের অর্জন অনেক, তবে এই অর্জনকে বহুগুণে বাড়ানো সম্ভব। সময় এসেছে অভ্যন্তরীণ উৎসের বাইরে নজর দেওয়ার। বিশেষ করে সমুদ্রপক্ষে মৎস্য শিল্পের জন্য অপেক্ষা করে আছে অপার সম্ভাবনা। জাতীয় মৎস্যপক্ষ উদযাপনের এই ক্ষণে সুনীল অর্থনীতি ও সামুদ্রিক মৎস্য সম্পদের গুরুত্ব নিয়ে আমাদের আজকের আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেদ কনক এবং কোস্টগার্ডের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাদের উভয়কেই স্বাগত আজকের এই আলোচনায়। শুরুতে ডাক্তার খালেদ কনক, আপনার কাছে আসি। আমরা সুনীল অর্থনীতি এবং মৎস্য সম্পদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। শুরুতে যদি একটু সুনীল অর্থনীতি বলতে আসলে আমরা কি বুঝি এবং এই সুনীল অর্থনীতি বিকাশে মৎস্য সম্পদের গুরুত্ব কেন এত প্রাসঙ্গিক, সে বিষয়টি যদি আমাদের একটু আলোকপাত করেন। অত্যন্ত সময় উপযোগী এটি প্রশ্ন করেছেন আপনি। সুনীল অর্থনীতি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আমাদের যে বিশাল জলরাশি সমুদ্র সম্পদ বা সমুদ্র, এই জলরাশিকে কেন্দ্র করে এর অর্থনৈতিক দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি হচ্ছে সুনীল অর্থনীতির মূল ভিত্তি। এটি কোস্টাল বেল্ট, কোস্টাল জেলা এবং নীল জলরাশিকে কেন্দ্র করে যে অর্থনীতি, সামুদ্রিক মৎস্য সম্পদের মধ্যে মাছ, খনিজ সম্পদ, নেভিগেশন, এই সমষ্টিক বিষয়গুলিই হচ্ছে আপনার সুনীল অর্থনীতির ভিত্তি। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে এই জন্য যে সমুদ্র হচ্ছে একটি দেশের ব্যবসা বাণিজ্য, নেভিগেশন এবং অন্যান্য সব কিছুর প্রাণ। এবং আমাদের অর্থনীতিতে বা এইচডিজিতে একটি 14 পয়েন্টে যেটি আছে সেটি হচ্ছে লাইফ আন্ডার ওয়াটার। লাইফ আন্ডার ওয়াটার যেটি সেটি হচ্ছে মাছ এবং মৎস্য সম্পদ। এই মৎস্য সম্পদকে ঘিরেই হচ্ছে ভবিষ্যতের কর্মপরিকল্পনা মৎস্য অধিদপ্তরের। তো আমি মনে করি যে সামুদ্রিক যে মৎস্য সম্পদ এবং মৎস্য সম্পদের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সম্পদগুলো আছে, যেমন কাঁকড়া, বাইভালভ, একানোডার্মস, সিউইড, এই বিষয়গুলি যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মৎস্য সম্পদে কাজে লাগাতে পারি, তাহলে মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে, সুনীল অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশের সামুদ্রিক মৎস্য খাতের সাম্প্রতিক যে অগ্রগতিগুলো আছে, আমাদের কি সে বিষয়ে একটু এনলাইটেড করতে পারেন যে আমাদের সাম্প্রতিক অগ্রগতি আমরা কি অর্জন করেছি? হ্যাঁ, বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতিতে এখন যে বিষয়গুলো, আমাদের মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রে যে বিষয়গুলো আমি বলছি যে আমরা কিন্তু গত অর্থ বছরে মৎস্য এবং মৎস্য সম্পদ দেশের বাইরে রপ্তানি করে ৬,১০০ কোটি টাকার বেশি উপার্জন করেছি। এবং এই সামুদ্রিক জলরাশিতে আমাদের 2 শতাধিকের বেশি বাণিজ্যিক ট্রলার আছে এবং প্রায় 30,000 আমাদের আর্টিসানাল ফিশিং বোট আছে। এবং এই উপকূল বেষ্টিত অঞ্চলে আমাদের চিংড়ি সম্পদে সমৃদ্ধ। এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমাদের সুন্দরবন আছে। এখানে যে এস্টুয়ারিজ বা মোহনাগুলিতে বা সুন্দরবন সংশ্লিষ্ট এলাকাগুলিতে কাঁকড়া এবং কাঁকড়া চাষ করে আমরা দেশের বাইরে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। ভবিষ্যতে যদি আমরা এই সামুদ্রিক মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে মেরিকালচার এবং একানোডার্মস এবং বিভিন্ন মৎস্য সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি দিয়ে যদি নজর দিই, তাহলে মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে। আমরা আবার এই নিয়ে আরও আলোচনায় আপনার কাছে আসবো। আমরা আমাদের আরেক অতিথি কোস্টগার্ডের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার কাছে আসি। আপনারা তো মানে খুব ক্লোজলি কাজ করেন মৎস্য অধিদপ্তরের সাথে। তো সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তরের সাথে আপনারা আসলে কিভাবে কাজ করছেন, কেমন কোলাবোরেশনে কাজ করছেন, তার ব্যাপ্তি পরিধি যদি আমাদের একটু জানান। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ শুরুতে আমাকে এই প্রশ্নটি করার জন্য। আমরা কোস্টগার্ড আইন অনুযায়ী আমাদের অন্যতম একটা প্রধান দায়িত্ব হচ্ছে অবৈধ মৎস্য সম্পদ অভিযান পরিচালনা করা, অর্থাৎ দেশের মৎস্য সম্পদ রক্ষা করা। তো এই মৎস্য সম্পদ রক্ষা করার জন্য আপনি বলেছিলেন যে আমরা নদীমাতৃক বাংলাদেশ। এখন আসলে আমরা মেরিটাইম বাংলাদেশ। আমাদের নদী এলাকার যত নদীর যত এই ব্লু ইকোনমির যত সীমাটা আছে, তার চেয়ে অনেক বড় সীমা আমাদের বঙ্গোপসাগরে রয়েছে। সেজন্য বাংলাদেশ কোস্টগার্ড বঙ্গোপসাগরে 1,18,813 বর্গ কিলোমিটার এলাকা এবং আমাদের কোস্টলাইনটা হচ্ছে 710 কিলোমিটার ব্যাপী। এই বিশাল এলাকার যত নদ নদী আছে সব জায়গায় মৎস্য সম্পদ রক্ষার জন্য আমরা অভিযান পরিচালনা করি।
পুরো এলাকাটাতে আমরা নজরদারি করি এবং সেখানে যত ধরনের অবৈধ মৎস্য আহরণ সংক্রান্ত কাজকর্ম আছে সেগুলাকে প্রতিরোধ করার জন্য যথাবিহিত কার্যক্রম সমাধান করি। আমরা মৎস্য অধিদপ্তর তথা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করি। আমরা এমনভাবে কাজ করি যে প্রতিটা পর্যায়ে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে অর্থাৎ ফিল্ড লেভেল থেকে শুরু করে আমাদের কর্মকর্তাদের সঙ্গে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আমাদের সবসময় আলোচনা হচ্ছে। আর এদিকে আমরা হেডকোয়ার্টার পর্যায়ে এবং মৎস্য অধিদপ্তর পর্যায়ে আমাদের কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত মিটিং এবং ওয়ার্কশপ কর্মশালার আয়োজন হচ্ছে, সবগুলোতে আমরা অ্যাটেন্ড করছি। তো এর মাধ্যমে আমাদের প্রতিনিয়ত মৎস্য অধিদপ্তর তথা মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে মৎস্য সংরক্ষণের জন্য যত ধরনের আদেশ, যত ধরনের আপডেটেড নীতিমালা আছে সবগুলা কিন্তু আমাদের কাছে পাস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা সর্বদা কারেন্ট থাকছি, ওয়াকিবহাল থাকছি। তো এই জন্য আমরা সারা বছরই বিভিন্ন ধরনের কাজকর্ম করি এবং মৎস্য সম্পদ রক্ষায় আমরা বিভিন্ন ধরনের অপারেশন সারা বছর করতে থাকি। এক নম্বর হচ্ছে আমরা জাটকা নিধন অপারেশন। এটা বিভিন্ন সংস্থা আছে যে এটা কেউ করে 6 মাস আর কেউ করে 8 মাস, কিন্তু আমরা কিন্তু এটা সারা বছর করি, সারা বছরই এটা পরিচালনা করি। এরপরে আমরা মা ইলিশ রক্ষা অভিযান, এটা প্রায় 22 দিনের মতো একটা সময়, এই সময়টাতে আমরা করি। এই যে জাটকা নিধন অভিযান, এর মাঝখানে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আমরা বিশেষ কম্বিং অপারেশন করি। এরপরেই শুরু হয় 58 দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে এবং যে কোনো ধরনের যানবাহন মানে নৌযান দিয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে, সেগুলো আমরা সেই নিষিদ্ধ বাস্তবায়ন করি। একই সঙ্গে আমরা যে অভয়ারণ্যগুলো আছে মিঠা পানি অর্থাৎ স্বাদু পানির নদীতে যে অভয়ারণ্য এবং সমুদ্র যে মৎস্যের যে অভয়ারণ্যগুলো আছে এগুলোর আমরা প্রোটেকশন দেই, আমরা পাহারা দেই এবং এখানে যাতে অবৈধভাবে কোনো ধরনের মৎস্য আহরণ না হয় এবং ওই ধরনের কার্যকলাপ একেবারেই যাতে সংগঠিত না হয় সেগুলো আমরা দেখি। এরপরে দেখেন যে জাল যেটা দিয়ে মাছ ধরে সেগুলা হচ্ছে সব কিছুর মূলে। অবৈধ জাল হচ্ছে কারেন্ট জাল, এরপরে বেহুন্দি জাল আছে, চায়না দোয়ারি জাল আছে। এই জালগুলোর যে উৎসস্থল কারখানাগুলোতে আমরা অভিযান চালাই এবং সেইখানে আমরা আমাদের খেয়াল রাখবেন যে আমরা প্রতিটা, অর্থাৎ আমি বলছি যে প্রতিটা অভিযানে সঙ্গে আমাদের মৎস্য অধিদপ্তরের যোগাযোগ থাকে, নিবিড় যোগাযোগ। আমরা তাদের প্রতিনিধি নিয়ে আমরা যে কোনো অপারেশনেই যাই। কারখানাগুলোতে আমরা কিছুদিন মাস কয়েক আগে আমরা অভিযান করেছিলাম এবং সেখানে আমরা অনেক বিপুল পরিমাণ কারেন্ট জাল ধরতে সমর্থ হই। একটু জানার ইচ্ছা যে কোস্টগার্ড তো আসলে উপকূলকে নিরাপদ রাখে, তার আরও অনেক কাজ আছে, তার ভিতর এই যে মৎস্য সম্পদ রক্ষা মানে আপনার মনোযোগের জায়গা ঠিক কতটা জুড়ে আছে? কেননা কোস্টগার্ড তো শুধু এই একটি কাজই করছে না। আপনি সঠিক বলছেন যে সুনীল অর্থনীতি বললেন, সুনীল অর্থনীতির মূল ভিত্তিটাই হচ্ছে যে বঙ্গোপসাগরকে নিরাপদ রাখা। তো আমাদের যে সিভিল মেরিটাইম যে সিকিউরিটি বিষয়টা আছে এটাকে আমরা নন ট্রেডিশনাল থ্রেটস বলি। আপনি সঠিক ধরেছেন, অবৈধ মৎস্য আহরণ এই যে সিভিল মেরিটাইম বা নন ট্রেডিশনাল থ্রেটস সেগুলোর মধ্যে একটা। এছাড়াও আমাদের থ্রেটস রয়েছে চোরাচালান, অবৈধ অস্ত্র, অবৈধ মানব পাচার, এই ধরনের জিনিসগুলো। এরপরে প্রাকৃতিক আছে, ঝড় জলোচ্ছ্বাস, এই জিনিসগুলো এখানে আছে। তো এই সবগুলোর মধ্য থেকে আমরা সেগ্রিগেট করে প্রতিটাতেই আমরা অপারেশন করি যাতে বাংলাদেশ মানে মৎস্য সম্পদ বা সুনীল অর্থনীতি বিকাশে ঠিক আসলে গুরুত্বটা অন্য অনেক কাজগুলোর মতোই আপনারা সমান গুরুত্ব দিয়ে করছেন? অবশ্যই না, আমরা মৎস্য সম্পদ রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সবচেয়ে বেশি। আমি যদি আপনাকে কিছু ডেটা দিই, গত 24 সাল থেকে 2-3 বছরের ডেটা দিই, গত 24 সাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় 30,000 কোটি টাকার মতো বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আমরা জব্দ করেছি, বোট জব্দ করেছি যেগুলোর মূল্য। 24 সালে আমরা প্রায় 9,000 কোটি টাকার উপরে অবৈধ মৎস্য সম্পদের সংশ্লিষ্ট অবৈধ মালামাল জব্দ করেছি এবং এখান থেকে 25 সালে হচ্ছে প্রায় 17,000 কোটি টাকার মতো এবং এই যে 26 সালের এই জুন পর্যন্ত আমরা প্রায় 4,500 কোটি টাকা জব্দ করেছি। এখানে খেয়াল রাখবেন শুধু জব্দ করাটাই এখানে শেষ হয়ে যাচ্ছে না, এখান থেকে দেশ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে আমরা যে ফাইন করেছি, তারপরে অবৈধভাবে যে সমুদ্র থেকে যে মাছ ধরেছে সেগুলো আমরা নিলামে বিক্রি করে সেই টাকাটা কিন্তু সরকারি কোষাগারে সরাসরি এসেছে আর কি।
ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম। জনাব খালেদ কনক, এই মুহূর্তে সুনীল অর্থনীতির বিকাশে বাস্তবসম্মত অর্থনৈতিক সম্ভাবনাগুলো আসলে কি কি? সমুদ্রকে ঘিরে মৎস্যের বিকাশ অত্যন্ত ব্যাপ্তিটা অত্যন্ত বড়। সামুদ্রিক যে প্লাঙ্কটনটা, সেই প্লাঙ্কটনটা আমরা আহরণ করে এটা মেডিসিনাল প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতে পারি। এটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি আমরা এটি বায়োটেকনোলজি এবং টেকনোলজিক্যালি এটা ইমপ্রুভ করতে পারি। এরপর যে বিষয়টা আমরা সিউইড যদি চাষ করতে পারি আমরা সমুদ্রের মধ্যে, এটি যদিও বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার মধ্যে একটি অন্তর্ভুক্ত নয়, আমরা এটিতে ততটা হ্যাবিচুয়েটেড না, কিন্তু এটি যদি প্রোডাকশন করতে পারি এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং চ্যানেলে যদি এটি আমরা দিয়ে দিতে পারি, তাহলে এটি একটি বিশাল সম্ভাবনা। কী জন্যে? এই সিউইডের ব্যাপ্তি কিন্তু পৃথিবীতে ব্যাপক এবং এটি খাদ্য হিসাবে সব জায়গায় পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই কিন্তু সামুদ্রিক দেশগুলিতে কিন্তু এটি ব্যবহৃত হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমরা সামুদ্রিক শ্যাওলা বা সিউইডটা কিন্তু শুরু করেছি হচ্ছে এই 1-1.5 দশক। এটাও কি আপনার সামুদ্রিক মৎস্য সম্পদের ভিতর ধরছেন? হ্যাঁ, এটা সামুদ্রিক মৎস্য সম্পদেরই একটি অংশ। আচ্ছা আচ্ছা। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমি বলেছি যে 2 শতাধিক বা প্রায় 250টির কাছাকাছি যে আমাদের কমার্শিয়াল ফিশিং ফ্লিট এবং প্রায় 30,000 যে অ্যাডিশনাল ফিশিং ফ্লিটগুলো আছে, এইগুলোতে যদি আমরা প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে এবং আইইউ ফিশিং রোড আনরেগুলেটেড এইটা যদি আমরা কন্ট্রোল করে সঠিক সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মাছটা ধরতে পারি, তাহলে এই মৎস্য সম্পদটা সাস্টেইন করবে এবং এই মৎস্য কিন্তু দেশের বাইরে রপ্তানি, পাশাপাশি আমাদের দেশের প্রোটিনের চাহিদা কিন্তু ব্যাপকভাবে কমে যাবে। একটা সময় ছিল আমাদের যে মাছে ভাতে বাঙালি, আমরা স্বাদুপানির মাছটাই কিন্তু সাধারণত খেতাম, সামুদ্রিক মাছের দিকে ততটা নজর দেওয়া লাগতো না। কি জন্য? আমাদের বিশাল স্বাদুপানির জলরাশি ছিল এবং এই জলরাশি থেকে প্রচুর পরিমাণ মাছ আহরণ করতে হতো, যার জন্য আমাদের সামুদ্রিক মাছ আমরা ততটা অভ্যস্ত ছিলাম না। কিন্তু এখন মানুষের খাদ্য তালিকায় এটা নিউট্রিটিভ ভ্যালু এবং অন্যান্য কারণে কিন্তু আমরাও সামুদ্রিক মাছের পরিচিতি আমাদের পাতে চলে এসছে। পাশাপাশি এটা সঠিক এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বাইরে অবশ্যই রপ্তানি করতে পারবো। আর কিছু বিষয় আছে, যেমন আমি কাঁকড়ার কথা বলেছি, উপকূল বেল্টে কাঁকড়া, আর আরেকটা হচ্ছে মাছ যখন ধরতে যায় তখন আরেকটা সুইমিং ক্র্যাব, দ্যাট ইজ ব্লু সুইমিং ক্র্যাব, আরেকটা হচ্ছে 3 স্পটেড ক্র্যাব। এই ক্র্যাবটি যদি আমরা বাইকেজ হিসাবে কালেকশন করে দেশের বাইরে রপ্তানি করতে পারি, এটির একটি অত্যন্ত সম্ভাবনা। আর অনেক বিষয় আছে, যেমন একানোডার্মস। এটি আমরা অনেক সময় যারা বায়োলজিস্ট তারা এই বিষয়টা জানে যে হোয়াট ইজ দ্য একানোডার্মস, কিন্তু এটি খাদ্য তালিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। আর শ্রিম তো আছেই, যে শ্রিম এবং প্রন এটি যদি আমরা সঠিক এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারি, তাহলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। একটি বিষয় আপনাকে আরেকটি বলি, আমাদের বাংলাদেশে এই বঙ্গোপসাগরের 7টি কিন্তু মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী মোট সামুদ্রিক জলরাশির কমপক্ষে 10 ভাগ আমাদের মেরিন প্রোটেক্টেড এরিয়া রাখতে হবে এই জন্য যে সামুদ্রিক মৎস্য সম্পদ সাস্টেইন যাতে করে এবং সেখানে যাতে মাছ নিরাপদে প্রজনন করতে পারে এবং এই প্রজনন ক্ষেত্রগুলো ছোট মাছ নিরাপদে সেখানে সুইম করতে পারে এবং বড় হতে পারে এবং বছরের পর বছর যাতে আমাদের এই সামুদ্রিক মৎস্য সম্পদটা সমৃদ্ধ হয়, সেটাই হচ্ছে এই এমপিএগুলোর মূল কাজ। ক্যাপ্টেন সাইফুল সাহেব একটু আগে বললেন আমরা নদীমাতৃক দেশ, এখন কিন্তু আমরা নীল সাগরের দেশ। ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ মৎস্য সম্পদ বা এই সমুদ্রকে ঘিরেই কিন্তু আমি আশাবাদী, সমুদ্রকে ঘিরেই ভবিষ্যৎ মৎস্য সম্পদ হয়তো আরও সমৃদ্ধ হবে। ধন্যবাদ ডক্টর খালেদ কনক। আমরা জানলাম যে আসলে এর অর্থনৈতিক সম্ভাবনা বা পটেনশিয়ালিটি কতটা বেশি। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা বিরতির পরে নিয়ে আরও আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব সাইফুল ইসলাম, আপনারা বলছিলেন যে মৎস্য অধিদপ্তরের সাথে কত নিবিড়ভাবে আপনারা কাজ করেন, কিন্তু এই যে অভিযান পরিচালনা করেন এরও তো অনেক চ্যালেঞ্জের মুখে আপনাদের পড়তে হয়। এই মৎস্য সম্পদ রক্ষায় যে অভিযানগুলো আপনারা করেন, বিশেষ করে সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায়, সেখানে চ্যালেঞ্জগুলো কী কী একটু আমাদের যদি বলেন। চ্যালেঞ্জের মধ্যে আমি প্রথমেই যদি আনি, যেহেতু আপনি সামুদ্রিকটা বলেছেন, আমি সামুদ্রিক থেকে
আমি ওভারঅল জিনিসটাও আপনাকে আমি একে একে করে ব্যাখ্যা করব। সামুদ্রিক মৎস্য আহরণের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যা মৎস্য যানগুলোর ঠিকমতো রেজিস্ট্রেশন নেই। এখানে অনিয়ন্ত্রিত, যেটা আমাদের ডিজি মহোদয় বললেন, IUUF, এই ফিশিংটা অত্যন্ত ব্যাপক হারে হচ্ছে। এরপরে মৎস্য এই শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের যথাযথ নলেজের অভাব আছে, জ্ঞানের অভাব আছে, তারা ওইভাবে শিক্ষিত নয়। এছাড়া আরও আছে, তার মধ্যে হচ্ছে যে আমাদের অপরাধ প্রবণতাটা অনেক বেশি। এখন অবৈধভাবে যেই সময়গুলোতে আমাদের নিষিদ্ধ সময়, যেই জায়গা, যে 7টা MPA আছে, MPAতে মৎস্য আহরণ নিষিদ্ধ, সেই জায়গাগুলোতে দেখা যাবে যে বেশি করে মৎস্য আহরণের জন্য যাচ্ছে। এখন আমি কিছু বিষয় সার্বিকভাবে বলি, যেটা আমরা নদ নদীতে, কোস্টাল এলাকায় এবং সমুদ্রে সব জায়গায় পাই। সেটা হচ্ছে এখন ইদানিং যে কালচারটা, সেটা হচ্ছে মব কালচার। এখানে দেখা যাচ্ছে যে কোস্টগার্ডকেও সেটা ফেস করতে হচ্ছে। আমাদেরকে ফেস করতে হয়। শুধু আমরাই না, আমরা মৎস্য অধিদপ্তরের অফিসারদেরকে নিয়ে গেলে উভয়কেই আমরা ফেস করতে হয়। তাদের নিরাপত্তার জন্য দেখা যাচ্ছে যে আমরা ঢাল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছি। ফেনোমেনন। হ্যাঁ, এটা এখন খুব কাজ হচ্ছে। গত 24 সালের পর থেকে 25 সাল এবং এই পর্যন্ত আমরা এগুলা পাচ্ছি। এটার ধরনটা কীরকম? আমরা কোথাও গেলাম, সেখানে দেখা যাবে যে আমরা তো, আপনি তো বুঝতেই পারছেন, আমাদের যে বিশাল সমুদ্র এলাকা, আমাদের যে বিশাল জলরাশি, যে কোস্টালের বেল্ট, এটা হচ্ছে 710 কিলোমিটার। নদ নদী আপনি যদি যান, পদ্মা মোহনায় বা মেঘনার মোহনায় যদি যান, আপনি আসলে বিশ্বাসই করতে পারবেন না এটা নদী না এটা সমুদ্র। আপনি যখন চলতে থাকবেন তখন মনে হবে এখন বুঝি পানি আর বিশাল জলরাশি। তো এই জলরাশির জন্য আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সংখ্যা অত্যন্ত কম। এটা একটা নির্দিষ্ট। মৎস্য অধিদপ্তরের যে অফিসাররা আছেন আমাদের সঙ্গে অভিযানে যান, তারাও স্বল্প সংখ্যক। কাদের তুলনায়? সেই 30,000 বোট যারা ম্যান করছে তাদের তুলনায় আমাদের তো এত নেই। তো আমরা যখন একটা বা দুইটা বোট নিয়ে যাই, তারা তখন ওত পেতে থাকে 10-12টা বোট নিয়ে আমাদের দিকে আক্রমণ করে। এমনভাবে আক্রমণ করে যে এখানে থাকে হচ্ছে এটা আগে থেকেই প্ল্যান করা। এমনভাবে আপনি বুঝতেই পারবেন যে এখানে ছোট বাচ্চারা আগে আসে, মহিলারা এগিয়ে আসে। তারা ইট, সুরকি এবং বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে আমাদের দিকে ছুঁড়ে মারে। তো বিষয়টা আমরা খুবই আশাহত করে বিষয়টা। আমরা দেখেন একটা প্যারামিলিটারি ফোর্স, আমরা নৌবাহিনী থেকে এসেছি, যেটা আমাদের ডিফেন্স, আমরা বহির্বিশ্বের বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু আমরা যখন এখানে কোস্টগার্ডে এসে আমরা যে এই সমস্যাগুলো পাই, কাদের কাছ থেকে পাই? যারা আমাদের দেশের মানুষ, তারা আমাদেরই বন্ধু, তারা কেউ আমাদের শত্রু নয়, কিন্তু তারা মিসক্রিয়েন্ট, তারা আমাদের উপর আক্রমণ করে। আক্রমণ পেয়ে এমনও হয়, মৎস্য অধিদপ্তর থেকে শুরু করে আমাদের অফিসাররা পর্যন্ত মাথায় হিট খেয়েছে, হাতে হিট খেয়েছে এবং হাত থেকে রক্ত ঝরেছে। এমনও হতে পারতো যদি ঠিকমতো প্রোটেকশন না নেওয়া হতো, হেলমেট না পরা থাকতো, অথবা আমাদের যদি প্রোটেকশন গিয়ারটা না থাকতো, মারাও যেতে পারতো। তো এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি হয় আপনার নেসারাবাদ, তারপর পাথরঘাটা, চাঁদপুর, এই এলাকাগুলোতে খুব বেশি হয়। এরপরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সমুদ্রে এই এলাকাগুলোতে তাদের ইন্টারনাল নিজস্ব যে প্রবলেম থাকে, সেগুলো দেখা যায় যে এটা সমুদ্রে গিয়ে হয়। তারা এক ফিশিং ট্রলার থেকে আরেক ফিশিং ডাকাতি করে, চুরি করে। এবং আমি আরেকটা বলি যে আরেকটা জিনিস এখন নতুন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে তারা মামলা করে দেয়। কীরকম মামলা করে? ভাষার এদিক সেদিক করে, আইনের এদিক সেদিক করে আমাদের এগেনস্টে মামলা করে। আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে মামলা? আমাদের বিরুদ্ধে মামলা করে। মামলাটার ভাষা দিয়ে দেখায় যে এরকম, যেমন ধরেন অবৈধ ট্রলার, যে ট্রলিংটা, সেটা হচ্ছে 40 মিটারের কম গভীরতায়, অর্থাৎ 40 মিটারের বেশি গভীরতায় না, অর্থাৎ 39, 37, 38, এই কম গভীরতায় ট্রলিং করা নিষেধ। তো তারা করবে কি, এটা এমনভাবে নিষেধাজ্ঞা নিয়ে আসে আমাদের, যে তাদের নিষেধাজ্ঞাটা আনে এরকম যে এটা নাকি একটা অভিনব পদ্ধতিতে মৎস্য আহরণ করা, অভিনব একটা টেকনোলজি তারা আবিষ্কার করেছে, অথচ এটা অবৈধ। তো কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে যে 6 মাসের জন্য এই ধরনের মাছ ধরাতে, এই অভিনব কায়দায় যারা মাছ ধরে তাদেরকে বাধা দেওয়া যাবে না। তো এই 6 মাসের জন্য কিন্তু তারা এই অবৈধ পন্থায় মাছ ধরে। অর্থাৎ মানে আপনাদের চ্যালেঞ্জ কিন্তু আসলে অনেক 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 চ্যালেঞ্জ আমাদের অনেক। ধন্যবাদ। আমরা সময় পেলে আরও এই নিয়ে আলোচনা করব। ডক্টর খালেদ কনক,
যে কোনো টেকসই উন্নয়নের জন্য ডেটা ড্রিভেন ম্যানেজমেন্টের প্রয়োজন আছে এবং সত্যিকার অর্থে যে আসলে স্টক অ্যাসেসমেন্টেরও দরকার আছে। এই বিবেচনায় আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের জরিপ কার্যক্রম এবং ব্যবস্থাপনায় মৎস্য অধিদপ্তর কি কি পদক্ষেপ নিয়েছে বা এই স্টক অ্যাসেসমেন্টটা আমাদের পুরোপুরি করা আছে কিনা? যে কোনো সম্পদ ব্যবস্থাপনার পূর্ব শর্ত হচ্ছে ডেটা। হ্যাঁ, আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদ জরিপ করার জন্য আমাদের সরকারিভাবে একটি জরিপ জাহাজ আছে, সেটি হচ্ছে নাম হচ্ছে মিন সন্ধানী, আরভি মিন সন্ধানী। এই জাহাজটির মাধ্যমেই, এটি জরিপ জাহাজ, এই জাহাজটির মাধ্যমে আমরা বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতি বছর সাগরে গিয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করি। এই জরিপের উদ্দেশ্য হচ্ছে কার্যক্রমটা হচ্ছে স্টক অ্যাসেসমেন্ট, আমাদের বঙ্গোপসাগরে স্প্যাসিস প্রজাতির কম্পোজিশন এবং মাছের অবস্থান কি অবস্থায় আছে সেটি প্রকাশ করা। আমাদের কিন্তু এই জাহাজটির মাধ্যমে আমরা 2টা স্টক অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রকাশ করেছি। সর্বশেষ যেটি হয়েছে 2023-24 সালে, এটি অত্যন্ত একটি সুন্দর রিপোর্ট এসছে। আর আরেকটি হচ্ছে যে আমাদের এই জাহাজটি যে 6 বা 7 মাস আমরা যে জরিপ কার্যক্রম পরিচালনা করি, অন্য সময় সেটি করতে পারি না। কিন্তু এই দ্বিতীয়বার নরওয়েজিয়ান একটা আন্তর্জাতিক সংস্থা আছে, ডক্টর ন্যানসেন, ফ্রিডজফ ন্যানসেন, এটির মাধ্যমে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের বিশাল জনরাশির আমরা একটি জরিপ কার্যক্রম পরিচালনা করেছি এই বছর। আরেকটি হয়েছিল 2018 সালে। রিপোর্ট পাবলিশড হওয়ার অপেক্ষায়, এবং এই আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশের যে আরবি মিন সন্ধানী, এই দুটির জরিপ কার্যক্রমের মাধ্যমেই আমাদের মৎস্য সম্পদের ব্যবস্থাপনা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। একটি বিষয় হচ্ছে স্টক অ্যাসেসমেন্ট, যেটি মাছের প্রজাতি ভিত্তিক বা সমষ্টিক ভিত্তিক, এই দুইভাবেই এটার স্টক অ্যাসেসমেন্ট হয়। আমাদের বঙ্গোপসাগরটি কিন্তু 475টির বেশি আমাদের প্রজাতি এখানে আছে। এটা মাল্টি স্পেসিস ভ্যারাইটিস ডাইভার্সিফাইড ইন দ্য বে অফ বেঙ্গল। সেইটার স্টক অ্যাসেসমেন্টটা যদি আমরা প্রজাতিভিত্তিক করি, তাহলে একটুখানি খেয়াল করতে হবে যে কোন প্রজাতিগুলির আধিক্যটা বেশি আছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের স্টকের মাছ ধরার যে আমাদের ডেটাটা আছে, আমরা বিগত কয়েক বছরে দেখি যে কোন মাছের প্রাচুর্যতাটা বেশি। এই প্রাচুর্যের উপর ভিত্তি করেই আমরা 30 অথবা 35টি মাছের স্টক অ্যাসেসমেন্ট নির্ধারণ করি। সেই দিক থেকে আমরা এখন যেই স্টক অ্যাসেসমেন্টটি করেছি, এটি আমরা পাবলিশ করেছি এবং এটি এফএওকে দেওয়া হয়েছে। এইটির উপর ভিত্তি করে আমাদের কিন্তু আহরণ ব্যবস্থাপনা নীতিমালা 2022 যেটি হয়েছে, সেটির মাধ্যমে আমরা বঙ্গোপসাগরে কমার্শিয়াল ফিশিং ফ্লিট এবং আর্টিসানাল ফিশিং ফ্লিটের কার্যক্রম পরিচালনা করছি। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই জরিপ কার্যক্রমটি যদি আমাদের নিজেদের উদ্যোগের পাশাপাশি ইন্টারন্যাশনাল 12 মাস আমরা বছরব্যাপী করতে পারি, তাহলে আমাদের ডেটাটা সমৃদ্ধ হবে এবং আমরা আরও পিউরিফাইড ওয়েতে আমরা ব্যবস্থাপনা কার্যক্রমটি পরিচালনা করতে পারব। একটি বিষয় আপনাকে না বললেই নয়, সেটি হচ্ছে যে গভীর সমুদ্রে আমাদের 200 নটিক্যাল মাইলের পরে কিন্তু আমাদের ডিপ সি, সেইখানে কিন্তু আমরা মাছ ধরতে পারছি না। মাছ ধরার কার্যক্রমটি আমাদের নাই, কারণ সেখানে আমাদের কোনো ডেটা নাই। আমাদের সেই গভীর সমুদ্রে বন্দরে যাওয়ার মতো আমাদের কোনো জাহাজ নাই, প্রযুক্তিক সক্ষমতা। হ্যাঁ, তাহলে এখানে একটি ওই জায়গাটা কিন্তু আনটাচ অবস্থায় আছে। আচ্ছা, একটি আশার কথা হচ্ছে যে বর্তমান যে নির্বাচিত সরকার সেই গভীর সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু এটি আহ্বান করছেন আন্তর্জাতিক সংস্থাকে, উইথ দ্য ইনকর্পোরেট উইথ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। তাহলে ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে সাথে নিয়ে যদি আমরা দেশের যেটি গভীর সমুদ্রে মাছ শিকার করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের এই মাছ দেশের বাইরে রপ্তানি করে একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে যাবে। একটি হচ্ছে আমরা অলরেডি 2টি জাহাজকে আমরা ভাড়ায় নিযুক্ত করার জন্য সব কার্যক্রম সমাপ্ত হয়েছে। খুব শীঘ্রই তারা ডিপ সিতে বা গভীর সমুদ্রে যাবে। তো এই গভীর সমুদ্র বন্দর এবং আমাদের ইজেড এলাকায় যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে মৎস্য সম্পদের মাধ্যমে ভবিষ্যতে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন শুধু নয়, একটি
ভিত্তি আমরা দাঁড় করাতে পারবো মৎস্য। সে তো বিদেশি প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে হয়তো হবে, কিন্তু আমাদের দেশীয় সক্ষমতা কবে বাড়বে, দক্ষ জনবল দেশে কবে তৈরি হবে? ডিপসি এবং আমাদের যে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক এক্সক্লুসিভ ইকোনমিক এই দুই ক্ষেত্রে আমাদের ইজের যেটা বললেন, এই এলাকায় আমাদের কিন্তু দক্ষ জনবল আছে। এই দক্ষ জনবলের মাধ্যমে কিন্তু আমাদের কমার্শিয়াল ফিশিং ফ্লিট এবং আর্টিসানাল ফিশিং ফ্লিটগুলি পরিচালিত করছি। কিন্তু গভীর সমুদ্রে সেটি আমরা আমাদের টেকনোলজিক্যাল এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়েই আসলে অন্যান্য দেশ বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমরা প্রথমে দেশের গভীর সমুদ্র বন্দরে যেতে চাই। গিয়ে পরবর্তীতে আমাদের ডেটা, আমাদের দক্ষ জনবল যখন তৈরি হয়ে যাবে, তখন আমাদের পলিসি এবং আমাদের আইন যেটি আছে, সামুদ্রিক মৎস্য আইন 2020 এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 এবং সামুদ্রিক আহরণ নীতিমালা যেটি আছে 2022, এর মাধ্যমে আমি আশাবাদী যে ভিত্তি রচনা হবে। ধন্যবাদ ডক্টর খালেদ কনক। আমাদের আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে আমরা আরও আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব খালেদ কনক, আমরা দেখি যে সমুদ্রে 58 দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা আছে, আবার মাইলিক সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা আছে। আসলে এই দুইটার উদ্দেশ্য কি অভিন্ন? এই দুটোর উদ্দেশ্য মোটামুটি অভিন্ন, এই জন্যে যে 22 দিনের মাইলিশ, একটা রিসার্চাররা যেটা গবেষণা করেছেন যে ওই সময়টাই হচ্ছে ইলিশ মাছের পিক ব্রিডিং সিজন। এই সময় যদি আমরা মাছকে বা ইলিশের রক্ষা করতে পারি, সঠিক সময় প্রজনন কার্যাদি সম্পন্ন করতে পারবে এবং তাদেরকে নিরাপদে থাকতে দিতে হবে। তাহলে আমাদের 22 দিনের যে কর্মসূচি, সেটি হচ্ছে নিরাপদে মাছ প্রজনন করতে পারে এবং নিরাপদে যাতে ঘোরাঘুরি করতে পারে সেটি। ঠিক এটা হচ্ছে নদীতে। আর সমুদ্রের ক্ষেত্রে যে 58 দিন, তারও উদ্দেশ্য একই, যে সেই সময় মাছ যাতে নিরাপদে প্রজনন কার্যাদি সম্পন্ন করতে পারে, কেউ যাতে না ধরতে পারে, এবং সাস্টেনেবিলিটির কথাটি আমি যেটি বলেছি, এবং এই ছোট মাছগুলিকেই প্রজনন কার্যাদি সম্পন্ন করার পাশাপাশি যখন এটি ডিম ফুটে বাচ্চা বের হয়, সেটিকে রক্ষা করতে হবে। এই রক্ষা করলে আমাদের কিন্তু বছরের পর বছর আমরা এই মৎস্য সম্পদে সমৃদ্ধ হবে এবং সাস্টেনেবিলিটি সেটি বজায় থাকবে। সর্বশেষ যে একটি হচ্ছে নদী কেন্দ্রিক আর আরেকটি হচ্ছে সমুদ্র কেন্দ্রিক। সর্বশেষ যে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল এবছর, সেখান থেকে আপনারা কি ফল পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলেন? একটি নিষেধাজ্ঞা যখন হয়, সেটির ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অবশ্যই পরে হয়। সেটি আমরা ফল পেয়েছি যে যে এখন পর্যন্ত আমাদের স্টক যেটি আছে, সামুদ্রিক স্টকটি বাড়ছে নয়, একটি স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। তো এই অবস্থা যেটি আমরা সাস্টেনেবিলিটি, এটির পরিপ্রেক্ষিতেই আমরা সামুদ্রিক জাহাজ নির্ধারণ করছি যে কতগুলো জাহাজ, বাণিজ্যিক জাহাজ আপনার মাছ ধরবে এই নির্দিষ্ট এলাকায়। আর তবে আমাদের আরও এই সাস্টেনেবিলিটিকে রক্ষা করার জন্য আরও অনেকগুলো আমাদের পদক্ষেপ নিতে হবে। জনাব সাইফুল ইসলাম, আপনি চ্যালেঞ্জগুলোর কথা আলোচনা করছিলেন। আমরা শুনছিলাম যে আসলে কত ধরনের চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হয়। এখন আমরা একটু জানতে চাই যে আসলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা সমস্যাগুলো জানি, এখন সমস্যা সমাধানের আসলে আপনারা কি করছেন? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি আমি সমস্যা মোকাবেলা করি, আমি সমস্যা পাই, সুতরাং সমাধানও আমাদেরকেই করে নিতে হয়। তো সমাধানগুলো অনেক ধরনের সমাধান থাকে বিভিন্ন সাইডের। ধরেন আমরা যদি একটা জিনিস নিয়ে চিন্তা করি যে কীভাবে সত্যিকার অর্থে সমাধান করা যাবে, সমাধানটা আসে আসলে অনেক প্রচারণার মাধ্যমে, মানুষকে এডুকেশন এর মাধ্যমে, আমাদের জেলে সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে, তারপরে হচ্ছে যারা এই জেলেদের যারা মালিক, বোট মালিক এবং মালিক সমিতি, তাদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে এগুলো নিয়মিত ইন্টারাকশন আমরা করি। আমরা বিভিন্ন এরিয়াতে আমরা সভা করি, আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি, আমাদের বেজে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমরা মিটিং করি, যে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া হয় যে এই সময় আপনারা মাছ ধরবেন না, এই জায়গাগুলোতে মাছ ধরবেন না, সেগুলো আমরা তাদেরকে প্রতিনিয়ত জানাই। এরপরে হচ্ছে সবগুলোকে একটা নির্দিষ্ট নিয়মের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে রেজিস্ট্রেশনভুক্ত করতে হবে এবং প্রত্যেকের
ভিএমএস এবং এআইএসের মাধ্যমে তাদের ট্রেকিংয়ের ব্যবস্থা করতে হবে, যেটা ডিজি মহোদয় মাত্রই বললেন যে আমাদের এখন অ্যালায়েবল ক্যাচ লিমিট করতে হবে। পারফেক্ট, এগুলো ইউরোপিয়ান দেশগুলোতে করে। তারা যদি সারা বছর যে কোনো এক সময় তাদের অ্যালাউন্স দেওয়া আছে, যদি তারা ধরে ফেলে তাহলে আর তারা সমুদ্রে আর মাছ ধরতে যায় না। ওই দেশ তার যতটুকু সীমা দেওয়া আছে সেটা সে ধরে ফেলেছে। বিকজ একটা সাস্টেনেবল একটা ইল্ড প্রয়োজন আছে। এর চেয়ে বেশি যখন আপনি আহরণ করবেন তখন এই সম্পদটা আর বাড়ছে না। সম্পদ কিন্তু সমুদ্রে আমরা উৎপাদন করছি না, নিজে থেকে এটা প্রাকৃতিকভাবে বাড়ছে এবং আমরা শুধু সেখান থেকে আহরণ করছি। তো এখন আসেন যে সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, তো সবগুলোকে যখন আমরা প্রযুক্তি নির্ভর আপনার স্যাটেলাইট এর মাধ্যমে আমরা মৎস্য যে এলাকাগুলোতে অবৈধভাবে অথবা বৈধভাবে অবৈধ উপায়ে ধরছে সেগুলোর আমরা ছবি নিয়ে আমরা এগুলোকে অ্যানালাইসিস করতে পারি এবং একই সঙ্গে আমরা জনপ্রতিনিধিদেরকে আমরা এই কাজে সম্পৃক্ত করতে পারি। মাননীয় সংসদ সদস্যগণ তারা হচ্ছেন এলাকার স্থানীয় জনগণের প্রতিনিধি। তো যখনই আমরা কোনো যে প্রবলেমগুলা, যে সমস্যাগুলো আমরা ফেস করছি, চ্যালেঞ্জগুলা, সেগুলোতে শুনেছেন যে আমি বলেছি তারা সম্মিলিতভাবে আক্রমণ করতে আসে। তো জনপ্রতিনিধি তাদেরকে বুঝাবেন যে এটা তোমাদের ভালোর জন্য এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছে, এটা তোমরা ভবিষ্যতে সমুদ্রে আর কোনো মাছ পাবা না। আরেকটা জিনিস হচ্ছে যে সবচেয়ে খারাপ যেটা, সেটা হচ্ছে ট্রল ডোর, মানে আর্টিসানাল বোটের মাধ্যমে ট্রলিং করা। এটা সমুদ্রের বাস্তু সিস্টেমটা, ইকোসিস্টেমটা পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে। সমুদ্রের তলদেশ থেকে ঘেঁষে যত ধরনের খাবার আছে, প্ল্যাংটন আছে, সবগুলা নিয়ে আসে এবং এটাতে বাই ক্যাচ এত বেশি যে যেটা সে ধরতে চায় তার চেয়েও বেশি যেগুলো ধরতে চায় না সেগুলা চলে আসে এবং সমুদ্র তলদেশটা একেবারেই মরুভূমির মতো হয়ে যায়। সেখানে আর কিছু মাছ আর কিছু খাওয়ার থাকে না। তো এই যে সিস্টেমটা, তাদের এই ট্রল ডোরটাকে কঠোরভাবে দমন করতে হবে যেন তারা কোনোভাবেই ট্রলিং করতে না পারে। এবং এই ক্ষেত্রে আমি যে বললাম, আমাদের সম্পৃক্ততা, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা যে মৎস্য আইনগুলো আছে, আইনের কঠোর বাস্তবায়ন করে আমরা আমরা এইভাবে সমাধান করতে পারি। একই সঙ্গে আমরা যে নিজস্ব সমস্যাগুলো বলছিলাম, আমাদের কোস্টগার্ডের জনবল, কোস্টগার্ড জাহাজ এবং বোট অবশ্যই বৃদ্ধি করতে হবে। এগুলো বিভাগীয় ব্যবস্থা চলছে বা এগুলো চলছে। আমাদের যে এখন প্রায় 5,000-এর মতো আমাদের এখন জনবল আছে, এগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটাকে আগামী কয়েক বছরের মধ্যে 10,000-এ উন্নীত করার প্ল্যান করেছেন। আমরা সেই হিসাবে কাজ করছি। আমাদের জাহাজ এবং বোট সব মিলিয়ে প্রায় 200-র কাছাকাছি আছে। এগুলো আমরা বৃদ্ধি করে যাতে 250-300 হয় এবং সব জায়গায় যাতে আমাদের স্টেশন এবং আউটপোস্ট সারা কোস্টাল বেল্ট জুড়ে আছে এবং ঢাকা পর্যন্ত সব নদী নালাগুলোতে আছে, সেইগুলোতে যাতে আমরা আরও ম্যান পাওয়ার দিতে পারি এবং সবগুলোতেই যাতে আমাদের স্পিড বোট থাকে। আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে আমাদের, এটা কি এখনো পাওয়া যায়নি? আমরা এখনো এটা পাইনি। আমরা যখন এগুলো পাবো আমরা খুব দ্রুত আরো বেশি মেরিটাইম ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম যে সমস্যার কথাটি উল্লেখ করলেন যে একেবারে সমুদ্রের তলদেশ থেকে একেবারে প্লাঙ্কটন থেকে শুরু করে মাছ এবং বাই ক্যাচ, মানে যা প্রয়োজন তার চেয়ে অন্য বিষয় বা উপজাত অনেক কিছু আসছে যেটাকে সমুদ্রকে ব্যারেন করে দিচ্ছে। সেই বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তর, মানে তারা তো আইন শৃঙ্খলা প্রয়োগ করছে, মৎস্য অধিদপ্তর ওই বিষয়গুলোর সম্পর্কে বা ওইটা রোধ করতে কি পদক্ষেপ নিচ্ছে? একটা বিষয় হচ্ছে, আমাদের চট্টগ্রামে যে সামুদ্রিক মৎস্য দপ্তর বা অফিস যেটি আছে, এটি সামুদ্রিক সেলিং পারমিশন, ব্যবস্থাপনা, এগুলো আমরা নির্ণয় করে থাকি এবং কার্যক্রম পরিচালনা করে থাকি কিন্তু কোস্টগার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশের মাধ্যমে। যখন আমরা একটি ফিশিং ফ্লিট বা কমার্শিয়াল ফ্লিটকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেই, পরবর্তীতে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের কিন্তু পেট্রোল বোট বা পেট্রোলিংয়ের যে সিস্টেমটা, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট করতে হয় আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনীর উপরে। হ্যাঁ, এখন যে বিষয়টি শুরু হয়েছে যে ট্রলিং, এটা সামুদ্রিক মৎস্য আইন 2020 দ্বারা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ওনাদের মাধ্যমেই আমরা এটা আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা নিয়মিত মামলা দায়ের করে থাকি। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং প্রশাসন, জেলা প্রশাসনের সহায়তায় কিন্তু নিয়মিত মোবাইল কোর্ট
অভিযান অব্যাহত আছে। তবে উনি যে বিষয়টি বললেন যে মব কালচার, এটি অবশ্যই অ্যালার্মিং। এটি আমি মনে করি বাংলাদেশে প্রচলিত আইন বিধি অনুযায়ী কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যা সম্ভব, এবং অবশ্যই এটি করতে হবে আমাদের ভবিষ্যৎ মৎস্য সম্পদের সমৃদ্ধির জন্য, আমাদের ভবিষ্যৎ মৎস্য সম্পদের সাস্টেনেবিলিটির জন্য। হ্যাঁ, সরকার কিন্তু এই বিষয়টি একা করতে পারবে না, করতে হবে আমাদের, যেটি উনি বলেছেন, আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি, এলাকার জনগণ এবং মৎস্য ব্যবসায়ী, মৎস্য বিক্রেতা, এটার সাথে যারা সম্পৃক্ত সবাইকে সাথে নিয়ে আমাদের এটি করতে হবে। তাহলেই কিন্তু আমরা এটার সাকসেস আসবো। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বা কোস্টগার্ড বা নেভি বা নৌ পুলিশ বা প্রশাসন কারো একার পক্ষে বিষয়টি সম্ভব নয়। তাই আমি মনে করি কোলাবোরেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, অ্যান্ড মানুষের সচেতনতা বৃদ্ধি, এইটির যদি সমন্বিত কার্যক্রমটি পরিচালিত হয় তাহলেই আমরা সাকসেস আসবে। ধন্যবাদ ডক্টর খালেদ কনক। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম সুনীল অর্থনীতি এবং সামুদ্রিক মৎস্য সম্পদ নিয়ে। জনাব সাইফুল ইসলাম, আমরা আলোচনার আসলে শেষ দিকে আমরা একটু মেরিটাইম ডোমেইনে আপনারা কীভাবে কাজ করেন এবং আপনাদের যে ওভারসিজ পার্টনাররা আছে তাদের সাথে আপনাদের কাজের ব্যাপ্তি বা তাদের সাথে কোলাবোরেশনে কি কি কাজ করেন সেই সম্পর্কে যদি আমাদের একটু আলোকপাত করেন। মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, এটা হচ্ছে সামগ্রিকভাবে সমুদ্রে সম্পর্কে আমাদের অবগত হওয়া, এখানে কি ঘটছে সেই বিষয়গুলো জানা। এটার সঙ্গে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেসের সঙ্গে রিভার ডোমেইন অ্যাওয়ারনেসও এখন একটা টার্ম, যেটা আন্তর্জাতিকভাবে খুবই স্বীকৃত। দুইটার সমন্বয়ে হচ্ছে মেরিটাইম বাংলাদেশ। তো এটার জন্য আমাদের এই গবেষণা প্রয়োজন। এর জন্য আমাদের কোস্টগার্ড সদর দপ্তরে একটি ইনফরমেশন ফিউশন সেন্টার আমরা গঠন করেছি, যেখানে প্রায় 7 থেকে 8টি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ডেটা সংগ্রহ করে সমুদ্রে কোথায় কি হচ্ছে সেগুলো সংগ্রহ করে আমরা ফিউশন করি, আমরা অ্যানালাইসিস করি এবং আমরা বের করি। তো এগুলোর মধ্যে হচ্ছে সি ভিশন, স্কাইলাইট, আয়োরিস, গ্লোবাল ফিশিং ওয়াচ, স্কাই ট্রুথ, এগুলোর মাধ্যমে আমরা সারা বঙ্গোপসাগরকে আমাদের চোখের দৃষ্টিসীমায় নজরদারির মধ্যে রেখেছি। তো এর মাধ্যমে আমরা গ্লোবাল ফিশিং ওয়াচের মাধ্যমে আমরা দেখতে পাই কোন জায়গায় কী ধরনের ভেসেল হচ্ছে। এটা এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে ইনফ্রারেডের মাধ্যমে আমাকে তথ্য দেয়। যদি সে এএস ফিট করা নাও থাকে, ভিএমএস যদি নাও থাকে, কিন্তু সে তার ইঞ্জিন চালাচ্ছে, ইঞ্জিন চালালেই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বুঝতে পারছি সে কোথায়। আধুনিক প্রযুক্তি সবই কি অ্যাকোয়ার করা হয়েছে মোটামুটি? আমাদের আধুনিক প্রযুক্তি সব অ্যাকোয়ার করা না হলেও আমরা বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা কোঅপারেশনের মাধ্যমে তাদের থেকে আমরা সহায়তা গ্রহণ করে থাকি। তো এই ক্ষেত্রে আমি আমাদের সঙ্গে যারা বহির্বিশ্বের সঙ্গে যে সম্পর্কগুলো আছে, আমি সেই টেকনোলজিক্যাল শর্টকামিং তেমন একটা নাই। টেকনোলজিক্যাল শর্টকামিং নিজস্ব বাংলাদেশ হিসাবে যে ধরনের শর্টকামিংস আছে সেগুলো আমাদের রয়েছে, কিন্তু এগুলো আমরা ওভারকাম করার জন্য অন্য দেশের সঙ্গে আমরা সহায়তায় যাই। সেভাবে আমরা সেই যেটা বলতে চাচ্ছিলেন সেগুলো আমরা দূর করি। যেমন বহির্বিশ্বের সঙ্গে আমাদের আইওরা, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এটাতে আমরা নিয়মিতভাবে এই সভাগুলোতে অংশগ্রহণ করি, যেই সভায় এই বিশেষ করে আইইউ ফিশিং নিয়ে আলোচনা হয় এবং লেটেস্ট টেকনোলজি এবং কি পদ্ধতিতে এই আইইউ ফিশিংগুলো ট্যাকেল করা হয়। এগুলো সবসময় এই সমুদ্র যেহেতু নিরবচ্ছিন্ন, এটা ইন্টারকানেক্টেড, এটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে এগুলো ট্রান্সফার হয়। তো এটার জন্য এটা বর্ডার লিমিট করে না আর কি। তো এই ধরনের এই অবৈধ কাজকর্মগুলো আমরা এই সবার মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানতে পারি। অস্ট্রেলিয়ার সঙ্গে এই বিষয়ে আমাদের রয়েছে এমওইউ এবং এসওপি, যার মাধ্যমে আমরা অনেক ধরনের সহায়তা আমরা পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের এমওইউ করার পর্যায়ে আছে। মায়ানমারের সঙ্গে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়েছে এবং ইন্ডিয়ার সঙ্গেও আমাদের এমওইউ এবং এসওপি আছে। এগুলোর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, অবৈধ মৎস্য আহরণ যাতে না হয় সেগুলো করতে পারি। আরেকটা বিষয় আমি আপনাকে বলি যে রিক্যাপ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, যেখানে হচ্ছে যারা মনিটর করে বাণিজ্যিক জাহাজে কত ধরনের পাইরেসি অথবা ছিচকি চুরি হয়। এটার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা অবলম্বন করি চট্টগ্রাম পোর্ট এলাকায়। এটা আমাদের মনিটরিংটা এরকম যে প্রত্যেকটা ফিশিং ভেসেলকে মনিটর করা হয়। এখানে আপনি খবর নিলেই দেখবেন যে চট্টগ্রামের আউটার অ্যাঙ্কারেজে যত ধরনের ছোটোখাটো ছিচকে চুরিগুলো হচ্ছে, এগুলা ফিশিং বোটের মাধ্যমে হচ্ছে।
সুতরাং ফিশিং বোটের মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কোস্টগার্ড এখানে এমনভাবে অভিযান করেছে যে গত বছরের অ্যানুয়াল যে রিপোর্ট রিক্যাপ থেকে, এটা সিঙ্গাপুর ভিত্তিক একটা সংস্থা, এটা ইন্টার গভর্নমেন্টাল সংস্থা, বাংলাদেশ এটার একটা সদস্য। সেইখানে কোস্টগার্ডের কার্যক্রমগুলা বেস্ট প্র্যাকটিসেস হিসেবে তাদের অ্যানুয়াল রিপোর্টে এটা পাবলিশ করেছে। এবং আমাদের যে চিজকেচুরির ঘটনা আউটার অ্যাঙ্কারেজে, আমরা গত বছর 3টা ছিল এবং এই বছর এই পর্যন্ত হাফওয়্যার শেষ পর্যন্ত 2টা আছে। এর মাধ্যমে সারা বিশ্বে চট্টগ্রাম পোর্টের একটা সুনাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা সামগ্রিকভাবে বিশ্বাস করি যে ব্লু ইকোনমি রক্ষার জন্য অবশ্যই আমাদেরকে সুনীল অর্থনীতির এলাকাটা, মেরিটাইম ডোমেনটা নিরাপদ থাকতে হবে। সেই কাজটা করে যাচ্ছে। এই জন্যই আমরা কোস্টগার্ড কাজটা করে ধন্যবাদ যাচ্ছি। জনাব সাইফুল ইসলাম। আমরা আলোচনা একদম শেষ দিকে। জনাব খালেদ কনক, আমরা মৎস্যপক্ষ পালন করছি, তো এই মৎস্যপক্ষ পালনের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা তো আসলে বলতে গেলে মৎস্য অধিদপ্তর। তো মৎস্য অধিদপ্তরের ডিজি হিসেবে আপনি কি অর্জন করতে চান, বা আসলে এই মৎস্যপক্ষ কিভাবে আরো বেশি ফলপ্রসূ হবে মৎস্য সম্পদ বৃদ্ধিতে? যেটি আমি আমার আলোচনায় প্রথমে বলেছিলাম যে একসময় নদ নদী, হাওর বাওর, খাল বিলের দেশ ছিল বাংলাদেশ। আমাদের এই সমস্ত প্রাকৃতিক জলাশয়গুলি ছিল মৎস্য সম্পদে সমৃদ্ধ, এবং মাছ যে চাষ করতে হবে সেটি কিন্তু 50 বছর বা 60 বছর আগে এটি আমাদের ধারণাতে ছিল। এবং মাছকে যে খাদ্য দিতে হবে সেটিও কিন্তু একটি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নতুন একটি 50-60 বছর বা 40 বছর যাবতীয় একটি বিষয়। তাহলে এখন কি, সেই সময় আমরা মাছ চাষের বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, বৈজ্ঞানিকভাবে আমরা মাছ চাষ করতাম না। এখন আমরা মাছ চাষ করছি, মাছকে খাদ্য দিচ্ছি। আমরা এখন RAS টেকনোলজি বলছি, IPRS টেকনোলজি বলছি। আমাদের মানুষ কিন্তু দিন দিন বাড়ছে, খাদ্যর যোগানও আমাদের বাড়াতে হবে। সেই জন্য আমরা RAS, IPRS এবং সমুদ্রে আমরা মেরিকালচার টেকনোলজিটা নিয়ে যেতে চাচ্ছি, এবং গভীর সমুদ্রে মাছ আমরা আহরণ করার জন্য উদ্যোগী আমরা নিয়েছি, এবং বর্তমান সরকার সেটিকে উৎসাহ দিয়েছেন এবং নীতিমালা তৈরির জন্য উদ্যোগী নিচ্ছে। আমাদের সাকসেসটা সেখানেই যে এই যে মৎস্য সম্পদকে যে বর্তমান আমরা একটি শৈল্পিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং এই যে আমরা গত বছর 6100 কোটি টাকা মৎস্য এবং মৎস্য পণ্য রপ্তানি দেশের বাইরে রপ্তানি করে আর্ন করেছি, এই সম্পদগুলি যদি আমরা সঠিক সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি তাহলে মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে। এবং আজকে যে সুনীল অর্থনীতির বিষয়টি বলেছি, ভবিষ্যতে আমরা সুস্থ সমুদ্র, সুস্থ সাগর চাই, পলিউটেড না, কোনোভাবে যাতে পলিউট না হয়। আমাদের প্রাকৃতিক জলরাশিকে সমৃদ্ধ করতে হবে, আমাদের প্রাকৃতিক জলরাশিগুলিকে দূষণমুক্ত রাখতে হবে। এবং আমরা যদি দেশের জনগণকে সাথে নিয়ে তাদের সচেতনতা বৃদ্ধি করে একটি সুন্দর সমুদ্র এবং এই সামুদ্রিক বিষয়টা তুলে ধরতে পারি, তাহলেই সামুদ্রিক মৎস্য সম্পদের সাস্টেনেবিলিটি রক্ষা হবে, আমাদের প্রাকৃতিক জলরাশিগুলিও আবার মৎস্য সম্পদে ভরে যাবে। সেটি আমার প্রত্যাশা, যে মাছ আবার সবার পথে সুন্দরভাবে ফিরে আসুক, এবং মাছে ভাতে বাঙালি সেটি প্রবাদটি যাতে হারিয়ে না যায়, সেটির সত্যতা মানুষ খুঁজে পাক, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ ডক্টর খালেদ কনক এবং জনাব সাইফুল ইসলাম। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সুনীল অর্থনীতি বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের গুরুত্ব নিয়ে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের জানার আগ্রহকে কিছুটা হলেও মেটাতে পেরেছে। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন।